স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরে বিস্তারিত। পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে কাজ করবে না, এমনটা হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এজেন্ডা বাস্তবায়ন কিংবা অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করা যাবে না। সকালে রাজশাহীর চারঘাটের বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন পুলিশ সদস্যদের এই নির্দেশনা দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্র সকল নাগরিকের, কোনো দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়। বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, যারা সুনির্দিষ্ট আইন মেনে চলে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশকে রাষ্ট্রের সকল নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। কোন কায়েমি স্বার্থ যেন আপনাকে তাদের দলদাসে রূপান্তরিত করতে না পারে, সেই জন্য সর্বদা সতর্ক থাকতে হবে। এদেশে সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকেই সমান, এই সত্যটি সর্বদা ধারণ করবেন, লালন করবেন এবং চর্চা করবেন। নির্বাচন কমিশন সকলকে নিয়ে 91, 96 ও 2021 মতো নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে বলেও জানান তিনি। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন হলে জুলাই আগস্টে তাফসিল ঘোষণার জন্য প্রস্তুত থাকবে কমিশন। রবিবার দুপুরে কক্সবাজার জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভা হয়। এতে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সভা শেষে তিনি বলেন, নির্বাচন কমিশন সকলকে নিয়ে 91, 96 ও 2001 মতো নির্বাচন করতে চায়। জানান, চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে। আমাদের যে অফিসাররা আছে, এই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন বা আমাদের ইলেকশন কমিশন, এরাই কিন্তু 91 ইলেকশন করেছে, এরাই কিন্তু 96 ইলেকশন করেছে, এরাই কিন্তু 2001 ইলেকশন করেছে। স্থানীয় হোক আর জাতীয় হোক, ভোটার লিস্ট তো মাস্ট লাগবে না, একটা সঠিক ভোটার লিস্ট লাগবে না। এই ভোটার লিস্টে আমরা পারফেক্ট একটা ভোটার লিস্ট করার চেষ্টা করছি। সুন্দর নির্বাচন উপহার দিতে সবার সম্পৃক্ততা ও সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি নির্বাচনী দায়িত্ব থাকারা আইন অনুযায়ী কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন। আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তারা আছেন, আমাদের ইলেকশন অফিসাররা আছেন, DGFR প্রতিনিধি আছেন, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আছেন। আপনারা আইন কানুনের মধ্যে আইন কানুন অ্যাপ্লাই করার ব্যাপারে 16 আনা আপনারা নিয়োজিত থাকবেন। ইলেকশন কমিশন আপনাদের সাথে আছে। এদিকে রবিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বলেন, এবছরের ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন হলে জুলাই আগস্টে তফসিল ঘোষণার জন্য প্রস্তুত থাকবে নির্বাচন কমিশন। আমরা ডিসেম্বরে নির্বাচন করার জন্য যে যৌক্তিক সময়টা আগে রাখতে হবে, সেই সময়ে আমরা এই শিডিউলটা ডিক্লেয়ার করব ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন কমিশন কারোর কথায়, কারোর ইনফ্লুয়েন্সে, কারোর সুবিধা অসুবিধা বিবেচনায় নেবে না। জানান, কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না কমিশন। আমলে নেওয়া হবে না কারো কোনো সুবিধা অসুবিধা। নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। পিলখানা হত্যাকাণ্ডে নিহত 57 সেনা কর্মকর্তার স্মরণে 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। 2009 সালে মর্মান্তিক এই দিবসটিকে স্মরণে রবিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপন জারির মাধ্যমে এবছর থেকে পালিত হবে দিবসটি, তবে এ দিনে থাকবে না কোনো সরকারি ছুটি। শোকাবহ ও হৃদয় বিদারক দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা পরিবারের সদস্যরা। স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট না আসা পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলাটি বন্ধ রাখার আহ্বান আসামি পক্ষের আইনজীবী আমিনুল ইসলামের। রবিবার দুপুরে হাইকোর্টের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আমিনুল ইসলাম বলেন, বিগত সরকার মামলাটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে। জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের তদন্তে প্রকৃত ঘটনা উঠে আসবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ন্যায় বিচারের স্বার্থে নিম্ন আদালতে মামলাটির বিচার কাজ বন্ধ করা উচিত। পিলখানা হত্যাযজ্ঞের ঘটনায় 2009 সালের 28 ফেব্রুয়ারি হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক মামলা হয়। যে মামলাটি আজকে 16 বছর যাবৎ এখনও বিচারের অপেক্ষায় আছে, যেটি অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে, শুনানির জন্য কার্যতালিকায় আছে, সেটি একটি বিশেষ বেঞ্চ গঠন করে আমাদের এই মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেইটি বিচারের ব্যবস্থা করার জন্য নিবেদন জানাচ্ছি। চট্টগ্রামে সয়াবিন তেল নিয়ে চলছে তুঘলকি। সরবরাহ সংকটের অজুহাতে খুচরা দোকানগুলোতে বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে। সংকটের দোহাই দিয়ে প্রদর্শনীতে তেল না রেখে মজুত করে রাখা হচ্ছে গোডাউন, দোকানের সিলিংয়ে, এমনকি রান্নাঘরেও। নগরীর চেরাগি পাহাড়ে ভোক্তা অধিকারের অভিযানে ধরা পড়ল এমনই চিত্র। তবে বিক্রেতাদের দাবি, ডিলাররা তাদের সরবরাহ করছেন না প্রয়োজনীয় তেল, যা দেয়া হচ্ছে তাও কিনতে হচ্ছে বাড়তি দামে। নগরীর মুমিন রোডের শরীফ স্টোর নামের মুদি দোকানে ছদ্মবেশে তেল কিনতে যান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন। প্রথমে তেল নেই সাফ জানিয়ে দেওয়া হলেও পরে 2 লিটার সয়াবিন তেলের দাম চাওয়া হয় 380 টাকা, যা ক্রয়মূল্যের চেয়ে বেশি। 334 টাকা গায়ের রেট, তেল চাচ্ছে 380 টাকা। পরে সেখানে অভিযান শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তেলের অতিরিক্ত দাম নিয়ে যুক্তি পাল্টা যুক্তির মধ্যেই দোকানের পেছনে সন্ধান মিলে গোপন মজুদের। প্রদর্শনীতে তেল রাখা না হলেও দোকানটির পেছনে গোদামে পাওয়া যায় শত শত লিটার বিভিন্ন কোম্পানির সয়াবিন তেল। দোকানের সিলিং এমনকি রান্নাঘরেও মজুত রাখা হয় তেল। পিছনে কিন্তু ওনার যে উপরে সিলিং আছে, সিলিংয়ের উপরে উনি প্রচুর তেল কার্টুনে এবং গুনাও সম্ভব না, জায়গাটা এত অন্ধকারাচ্ছন্ন, তো এখানে প্রচুর তেল উনি মজুত করে রেখেছেন। ঠিক কত লিটার হবে আমরা কনফার্ম না এবং উনিও আমাদেরকে হিসাব দিতে পারছেন না। তবে বিক্রেতারা বলছেন, অতিরিক্ত দামে ডিলারদের থেকে তেল কিনতে হচ্ছে তাদের। সরবরাহ সংকটের অজুহাতে বেশি দামে ডিলারদের থেকে তেল কিনছেন খুচরা ব্যবসায়ীরা। 20-30 খান তেল বাড়তে পয়সা দিয়ে কিনছে, বাড়তে পয়সা বেচতেছি, কোম্পানি কোনো মাল দিচ্ছে না। পরে নিজেরা উপস্থিত থেকে মজুত করা তেল থেকে বেশ কিছু গায়ে মূল্যে বিক্রি করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। অভিযানের আগে ছিল 1100 টাকা, 1000 টাকার উপরে ছিল, এখন 812 টাকা দিয়ে নিচ্ছি। 3 লিটার নিলে আমার থেকে এখন 600 টাকা নিত, এখন এটা 525 টাকা দিয়ে পেলাম। রমজানের তেলসহ নিত্যপণ্যের বাজারে স্বস্তি আনতে খুচরা ব্যবসায়ীদের পাশাপাশি উৎপাদক পর্যায়েও বাজার তদারকি জোরদার করার দাবি সাধারণ মানুষের। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম। আগামী বছর থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছে এনবিআর। এছাড়া পুরনোদের পাশাপাশি নতুন ব্যবসায়ীদের সুযোগ করে দেয়া হবে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর রাজস্ব ভবন অডিটোরিয়ামে এক্সপোর্ট ইম্পোর্ট হাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, কর্পোরেট ট্যাক্সও অনলাইনে দেয়া যাবে। সংকট কাটিয়ে অর্থনীতিতে ইতিবাচক ধারা এসেছে বলে মনে করেন বিডা চেয়ারম্যান। রাজস্ব আদায় যত বাড়বে অর্থনীতির চাকা ততই সচল হবে, কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট এবং ট্যাক্স আদায়ের কাজ এখনও নিরবচ্ছিন্ন হয়নি। তবে সমস্যা সমাধানে কাজ করছে এনবিআর। এর অংশ হিসেবে আমদানি রপ্তানি হাব চালু করা হয়েছে, যার মাধ্যমে কাস্টমসের ওয়েবসাইটে আমদানি ও রপ্তানির কাগজপত্র ও কমপ্লায়েন্স সহ ডিউটি কত তা জানা যাবে। বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। আমি যদি ব্যবসায়ীদের কথা বলি, আমাদের জন্য কিন্তু এটা একটা মধুময় একটা ব্যাপার, কারণ এই চেঞ্জটার কারণেই কিন্তু আমরা সবাই দেখতে চাই, কারণ আমরা চাই যে ব্যবসাকে আরও সহজতর হতে পারে। সংকট কাটিয়ে অর্থনীতিতে ইতিবাচক ধারা এসেছে বলে মনে করেন বিডার চেয়ারম্যান। বলেন, 6 মাসে রপ্তানি 13% বেড়েছে। চিটং পোর্ট গত বছর রেকর্ড ট্রেড ভলিউম করেছে, সেইটার উপরে জানুয়ারি মাসে অলরেডি 7% গ্রোথ দেখা যাচ্ছে। আমাদের ভলিউম বাড়ছে, আমাদের এক্সপোর্ট হয়তো বাড়বে, ট্রেড বাড়বে, বাট এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার এবং যে সফটওয়্যার এবং যে ক্যাপাবিলিটি দরকার, সেটাকে আমাদের ইন প্যারালাল ডেভেলপ না করলে আসলে উই উইল ফেল। এনবিআর চেয়ারম্যান বলেছেন, অনলাইন রিটার্ন জমা দেওয়ার সমস্যাগুলো যাচাই বাছাই করে সেগুলোর সমাধান করা হবে। আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। একইভাবে আমাদের কর্পোরেট ট্যাক্স রিটার্নটাও আমরা অটোমেট করার কাজ শুরু করেছি। আশা করি নেক্সট ইয়ার থেকে আপনারা কর্পোরেট ট্যাক্স রিটার্নও অনলাইনে দিতে পারবেন।
অনুষ্ঠানে জানানো হয়, আন্তর্জাতিক বাণিজ্য সহজ ও আধুনিক করার লক্ষ্যে আগামী 4 বছরের জন্য শুল্কের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। 5 দফা দাবি আদায়ে সব মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশ শেষে এ ঘোষণা দেন তারা। চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরাও ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে যোগ দেন। এ সময় দাবি জানানো হয়, MBBS ও BDS ডিগ্রিধারীদের বাইরে অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। চিকিৎসক সুরক্ষা আইনের বাস্তবায়ন, স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট দূর করতে প্রয়োজনীয় সব পদে চিকিৎসক নিয়োগ সহ স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট 5টি দাবি আদায়ের জন্য এই কর্মবিরতি। এদিকে চিকিৎসকদের পদবি সংক্রান্ত রিট আবেদনের শুনানির দিন ঠিক করা হয়েছে মঙ্গলবার। কথা রাখলেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী। শনিবার হামাসের 6 জন বন্দী হস্তান্তরের বিনিময়ে ইসরায়েল থেকে 6 শতাধিক ফিলিস্তিনির মুক্তি পাওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছে নেতানিয়াহু। পরবর্তী হস্তান্তর প্রক্রিয়া সম্মানজনক না হওয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিত থাকবে বলে জানিয়েছেন তিনি। একে নেতানিয়াহুর নোংরা খেলা বলে উল্লেখ করেছে হামাস। শনিবার ইসরায়েল হামাসের বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপের শেষ দফায় একে একে মুক্তি দেয়া হয় 6 ইসরায়েলি জিম্মিকে। কথা ছিল বিনিময়ে 6 শতাধিক বন্দীকে মুক্তি দেবে তেল আবিব। দিন পেরিয়ে রাত হয়ে গেলেও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়নি ইসরায়েল। ফিলিস্তিনি পরিবারগুলো তাদের আপনজনদের ফিরে পেতে প্রহর গুনেছেন দীর্ঘ সময়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অভিযোগ, সবশেষ 4 ইসরায়েলির মরদেহ সম্মানজনকভাবে হস্তান্তর করেনি হামাস। ইসরায়েলি জিম্মিদের সঠিকভাবে মুক্তি দেওয়ার নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন নেতানিয়াহু। জিম্মিদের সাথে নিন্দনীয় ব্যবহার ও অপপ্রচার সহ বারবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে হামাস। পরবর্তী ধাপে সম্মানজনকভাবে জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত যেসব ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তা বাতিল করা হলো। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে চুক্তি বাস্তবায়নে গড়িমসি এবং যুদ্ধ দীর্ঘায়িত করার কৌশলের অভিযোগ তুলেছে হামাস। হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ সদস্য বাসেম নাইম বলেন, নির্ধারিত সময় পার হয়ে গেলেও বন্দীদের মুক্তি না দিয়ে নোংরা খেলায় মেতেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে পশ্চিম তীরে নতুন করে সহিংসতা বাড়ছে। জেনিনের দক্ষিণাঞ্চলের কাবাতিয়া শহরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বহু স্থাপনা। নাবলুসের পূর্বাঞ্চল সহ কয়েকটি এলাকায় ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের টেক্সাস ও নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হাম। এরই মধ্যে সেখানকার প্রায় 100 জন আক্রান্ত হয়েছে এই রোগে। এদের মধ্যে বেশিরভাগই শিশু। টেক্সাস ডিপার্টমেন্ট অফ স্টেট হেলথ সার্ভিসের দেয়া তথ্য মতে শুক্রবার পর্যন্ত টেক্সাস অঙ্গরাজ্যে শনাক্ত করা হয়েছে অন্তত 94 জনকে। এদের মধ্যে 77 জনই শিশু। আর নিউ মেক্সিকো রাজ্যে হাম রোগে আক্রান্ত হয়েছে আরও 9 জন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র CDC বলছে হাম অত্যন্ত সংক্রামক ও প্রাণঘাতী রোগ। নিয়ন্ত্রণে না আনা হলে দ্রুত ছোঁয়াচে রোগটি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যদিও কর্তৃপক্ষ বলছে 2024 সালে এই দুই রাজ্যের প্রায় 90% শিশু হামের টিকা গ্রহণ করেছে। জার্মানিতে 21তম পার্লামেন্টের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় রবিবার সকাল 8টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। দেশটিতে মোট ভোটার প্রায় 5,92 লাখ। কয়েকটি জরিপে রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন CDU ও ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন ইন ব্যাভারিয়ার CSU জোটের জয়ের সম্ভাবনাই বেশি। তবে মার্কিন ধনকুবের ইলন মাস্ক সমর্থিত কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানির AFDর অবস্থানও বেশ শক্ত। এ কারণেই দেশটির নির্বাচনে নজর রাখছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। এদিকে মুদ্রাস্ফীতি, ক্ষমতাসীন জোটে 3 দলের বিরোধ ও অভিবাসন বিতর্ক সহ বেশ কিছু ইস্যুতে টালমাটাল অবস্থায় রয়েছে ওলাফ শোলৎসের সরকার। অমর একুশে বইমেলার 23তম দিন আজ। বইমেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইশরাত জাহান উর্মি এবং মানজুমা আফরোজ নীলিমা। দেবী নহি, আমি সামান্য রমণী,
পূজা করে রাখিবে মাথায় সেও আমি নহি, অবহেলা করে পশিয়া রাখিবে পিছে সেও আমি নহি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটের পথে, দুরহ চিন্তার যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে, যদি সুখে দুঃখে মোরে করো সহচরী, আমারে পাইবে তব পরিচয়। এটা চিত্রাঙ্গদার একটা বিখ্যাত লাইন, রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদার বিখ্যাত লাইন। এই লাইনগুলো যে বইটিতে আছে সেই বইটির নিয়ে যিনি কাজ করেছেন, সেই নারীবাদী সাহিত্য নিয়ে যিনি কাজ করেছেন, সমালোচনা সাহিত্য, সেই লেখক আজ আমাদের সাথে, সেই লেখক বা গবেষক আমাদের সঙ্গে আছেন। রয়েছেন আরেকজন প্রকাশক। জানিয়ে রাখতে চাই আজ মেলার 23তম দিন, হাঁটি হাঁটি পা পা করে বইমেলার শেষের দিকে পৌঁছে গেছি আমরা। আর মাত্র কয়েকটা দিন, এবার 28 দিনে মাস ফেব্রুয়ারির এবার, অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন। এবং এই সময়টাতে আসলে যেটি ঘটে যে প্রকাশকরা এক ধরনের আকাঙ্ক্ষায় থাকেন যে এই সময়ে তারা বই বিক্রি করতে পারবেন, কারণ তারা আগ পর্যন্ত আসলে সব বই মেলায় আসতেও পারে না, এটি যেমন একটা ব্যাপার। একই সাথে যারা আসলে বই কেনেন, সিরিয়াস পাঠক যারা, তারা আসলে এই সময় বই কিনতে আসেন। সারা সব মাস তারা আসলে অন্তত ফেব্রুয়ারির 15 দিন তারা চেষ্টা করেন বিভিন্ন বইয়ের তালিকা করতে, এবং তারপর তারা আসলে মেলায় আসেন। আমি শুরুতে যে কবিতা পড়ছিলাম চিত্রাঙ্গদা থেকে, নারীবাদী সাহিত্য সমালোচনা তত্ত্ব, 3 জন কথা সাহিত্যিকের নির্বাচিত পাঠ বিশ্লেষণ নিয়ে একটি গবেষণাধর্মী গ্রন্থ। এই বইটির যে গবেষণা করেছেন গবেষক রোকসানা চৌধুরী, তিনি দীর্ঘদিন ধরে নারীবাদী সাহিত্য নিয়ে লেখালেখি করেন এবং নিজেও নারীবাদী লেখালেখি করেন, নারীবাদ বিষয়ে লেখালেখি করেন। তার সাথে প্রথমে একটু কথা বলবো। এছাড়া আমাদের সাথে অনন্যার স্বত্বাধিকারী মনিরুল হক রয়েছেন, তার সাথে কথা বলবো। শুরুতে আমি একটু রোকসানা চৌধুরীর সঙ্গে কথা বলতে চাই। রোকসানা চৌধুরী, 3 জন কথা সাহিত্যিকের নির্বাচিত পাঠ বিশ্লেষণ, আপনার বইটি সম্পর্কে যদি একটু বলেন, এই 3 জন কারা এবং আসলে ঠিক কি কোন ভাবনা থেকে এই লেখাটি আপনি এই কাজটি করেছেন? এটা আমি শুরুতে বলছি যে 3 জন হচ্ছেন, আমি যেটা নির্বাচন করেছিলাম, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, হুমায়ুন আজাদ এবং শাহিন আক্তার, এই 3 জনকে নিয়ে আমি কাজ করেছি। আর যেটা প্রশ্নটা করেছেন যে এই ভাবনাটা কেন, এটা একটু যদি আমি সুযোগ পাই, যে আমার আগের কাজটা ছিল জীবনানন্দ দাশের উপন্যাস নিয়ে। সেই কাজটা করতে গিয়ে আমি একটা চ্যাপ্টার রেখেছিলাম, একটা অধ্যায় ছিল যে জীবনানন্দ দাশের ওটা কিন্তু উপন্যাস নিয়ে, এবং আমি সবসময় একটু যে কাজগুলো কম হয় আমি সেইগুলো নিয়ে করি। তখন উপন্যাস নিয়ে কাজ হয়নি, উপন্যাস নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে মানে জীবনানন্দের উপন্যাস, ওনাকে আমরা কবি হিসেবে জানি, এবং তার উপন্যাস নিয়ে যখন কাজ করলাম, একটা অধ্যায় ছিল মাল্যবান এবং উৎপলাকে নিয়ে, যে ব্যাপারটা ছিল এরকম যে তার সবগুলো উপন্যাসে নারী চরিত্র কেন এত রিলিফাই করা হয়, নারী চরিত্র নেতিবাচক কেন, এত নেগেটিভলি কেন তাকে দেখানো হচ্ছে, এটা খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে। তো একটা অধ্যায় রেখেছিলাম শুধু এই জবাবদিহিতা করার জন্য, এবং তখন আমার অনেকটা জীবনানন্দ দাশের বিরুদ্ধেও চলে যেতে হয়েছে। তো এই ভাবনাটা কিন্তু আমার তখন থেকে প্রবাহিত হলো যে তাহলে কি, মানে এরপর যখন আমি পিএইচডি পর্যায়ে কাজ করতে যাই, তখন আমার মনে হয় যে আমার বোধহয় একটু বড় পরিসরে নারীবাদটা, মানে এটা নিয়ে কথা বলা উচিত, কারণ এটা নিয়ে তত্ত্ব আকারে, মানে তত্ত্ব বিষয়টা বাংলাদেশে অনেক কম জনপ্রিয়, কম কথা বলা হয়, কম কাজ করা হয়, সেটা নিয়ে এই জন্য। মানে আপনি বলতে চাচ্ছেন যে সবাই আসলে খুব সহজে পেয়ে যাওয়া যায়, সহজে মাথায় ঢোকানো যায়, এই ধরনের বিষয় পড়তে পছন্দ করে। তত্ত্ব এবং যেগুলো আসলে একটু আমি যেটাকে বলি ব্রেন স্টর্মিং, সেই জিনিসটা কম হয়, এরকম নিয়ে কাজ কম। আমি একটু বলি যে তত্ত্বের বিষয়ে অনেকেই একটু নেতিবাচক কথা বলেন যে এত তত্ত্ব দিয়ে কি হবে, তত্ত্ব দিয়ে কি গরিব মেয়েরা ভাত পাবে কিনা। এখানে আমি একটু বলি যে আপনি যখন দালান বানান, আপনি যখন বিল্ডিং বানান, আপনার কিন্তু একটা ফর্মুলা দরকার হয় আগে। আপনি যখন চিকিৎসা করেন তখন কিন্তু আগে আপনার সেই শিক্ষাটা দরকার হয়, তত্ত্বটা দরকার হয়। তত্ত্ব ছাড়া কিন্তু কোনো সভ্যতার অগ্রগতি সম্ভব না। নারীবাদের তত্ত্ব পাশ্চাত্য বিশ্বে অনেক দূরে এগিয়ে গেছে। তো আমাদের এখানে যে আমরা সেটা শুরু করব না, তাহলে আমরা কি অ্যাক্টিভিজম আসবে কোত্থেকে? তত্ত্ব থেকেই তো অ্যাক্টিভিজমটা। সাথে জ্ঞানভিত্তিক সমাজের প্রতি আমাদের এক ধরনের অসুয়া আছে। কেউ যদি বেশি একটু বোঝে, তাকে আমরা সবসময় ট্রোল করি যে বেশি বোঝে।
হ্যাঁ, সে তো বটেই। আর তত্ত্বের বিষয়টা এখানে আরেকটা বিষয় আমি বলি, যে 3 জনকে আমি নির্বাচন করেছি এখানে একজন পুরুষ লেখক আছেন। আমি কিন্তু সেই বিষয়টাকেও রিমার্ক করার চেষ্টা করেছি যে একজন পুরুষ লেখকের লেখায় নারী কিভাবে উঠে আসছে। যেতে চাই মনিরুল হকের কাছে, প্রকাশক অনন্যা। একদম শেষের দিকে যেই প্রশ্নটি আসলে করছিলাম, যে মেলা প্রায় শেষ হলো, বিক্রি বাট্টার কি অবস্থা? যদি দেখুন, এবার ঠিক আশানুরূপ বিক্রি হয়নি, শুরু থেকেই অনেক কম। তারপরেও মনে করেছিলাম যে হয়তো 15 তারিখ বা 16 তারিখের পরে ভালো হবে, তাও হয়নি। 21 তারিখও খুব একটা ভালো হয়নি, কিন্তু কালকে আপনার শনিবারে ভালো হচ্ছিল, বাট বৃষ্টি বাধা দিয়েছে। তবে এখন একটু ভালো হবে, কারণ যারা এই কদিন ঘুরেছে দেখেছে তারা তাদের পছন্দের বইটা এখন কিনবে, এটা আমাদের বিশ্বাস। সবসময় আমরা বলি যে 21 তারিখের পরে আসলে সিরিয়াস পাঠকেরা কিনবে, রাইট, এটাই অনেকে তালিকা করেছেন, এখন তারা পছন্দের বইটা কিনবেন। আমার মনে হয় কিনছিল আজকে থেকে। এবারে আপনার কি মনে হয় যে সবসময় যে বইয়ের বিভিন্ন রকমের একদম আপনার নানান ধরনের বইয়ের একটা মেলা আমরা দেখি, এবার কেন যেন আমারও মনে হচ্ছে যে আমি নিজেও তালিকা করতে পারছি না। কি মনে হয়, বই মানে লেখার পরিমাণ কমে গেছে? অবশ্যই অবশ্যই, অনেক লেখার কম, ভালো লেখার বড় অভাব। এবার দেখবেন সারাক্ষণ খুব একটি ভালো কোনো বই আপনি পাবেন না, অতটা পাবেন না। কিছু বই বেরিয়েছে, কিছু সবসময় বেরোয়, কিন্তু আপনি উল্লেখ করার মতো আমার মনে হয় না 10 থেকে 15টা বই আপনাকে বিচার করতে পারবেন এই বই মেলা। এটা বিভিন্ন কারণ হতে পারে, একটি পরিবর্তিত পরিস্থিতি হয়েছে, সেই প্রকাশকের দ্বিধাদ্বন্দ্বে ছিল কি হয় দেখি, সেটা অনেক লেখক তো আসছেই না বই মেলা। ধন্যবাদ আপনাকে মনিরুল হক। আমরা সময় পেলে আবারও নিশ্চয়ই আপনার কাছে আসবো। আমাদের মেলার অপর প্রান্তে রয়েছেন আরেক সহকর্মী নীলিমা। নীলিমার কাছে একটু সাধারণ ক্রেতা দর্শনার্থী যারা আসছেন, প্রকাশক যারা আছেন, বিক্রেতা যারা আছেন, তাদের কথা শুনতে চাই। নীলিমা, আমাকে যদি শুনতে পান আপনি জানাবেন মেলার অপর প্রান্তের খবর। ধন্যবাদ উর্মি আপনাকে। আমি বর্তমানে অবস্থান করছি মেলার আরেক প্রান্ত। শুরুতে সবাইকে জানিয়ে দিতে চাই শুভ বিকেল, এবং মেলার 23তম দিনে এসে কিন্তু চমৎকারভাবে ভরে উঠেছে মেলা প্রাঙ্গণ। পাঠক, দর্শনার্থী, প্রকাশক, লেখক সবার মিশেলে কিন্তু খুব একটি আমেজে পরিণত হয়েছে আমাদের এই অমর 21শে বইমেলা। এবং কেউ আসছেন কিনতে, কেউ বা বই দেখছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনারা আমার পাশে খুব চমৎকারভাবে দেখতে পাচ্ছেন, মানুষের সারি কিন্তু রয়ে গেছে। এই মুহূর্তে আমি আমাদের ঠিক বইমেলার সরাসরি আমি একজন দর্শনার্থীর সাথে ঠিক কথা বলে দেখব। আপু, আপনারা কি ধরনের বই আসলে তরুণ প্রজন্ম কিনতে চাচ্ছে, আপনি কি ধরনের বই কিনছেন? যে আমি হচ্ছে হুমায়ুন আহমেদের একটি বই কিনেছি। যে প্রশ্নটা কি ছিল আপনার? আপনি কি ধরনের বই কিনছেন এবং তরুণ প্রজন্ম আসলে কি ধরনের বই পছন্দ? আসলে তরুণ প্রজন্ম হচ্ছে বর্তমান যে যুগ, এক একজন এক এক রকমের বই পড়তে পছন্দ করে। আমি হচ্ছে হুমায়ুন আহমেদের হচ্ছে একটি শঙ্খনীল কারাগার একটি বই কিনেছি। এটা হচ্ছে হুমায়ুন আহমেদ বাংলাদেশের কথা সাহিত্যিক, বিখ্যাত একজন কথা সাহিত্যিক, তার খুব বড় ফ্যান আমি। তো সব রকমের বই পড়া হয়েছে। বাট ধন্যবাদ। আমরা চলে যাব আরেকজন দর্শনার্থীর কাছে। কি ধরনের বই কিনেছেন এবং মেলার কিন্তু শেষের দিকে কেমন লাগছে? জি, মেলার শেষ দিকে আমেজটা খুব কম, ভালোই লাগছে। তবুও আমি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি বইটি কিনেছি। বইটি সম্পর্কে অনেক শুনেছি, তাই শেষমেশ কিনে ফেললাম। এখন পড়ে দেখবো আর কি কেমন। খুব চমৎকার আমরা কথা শুনলাম, এবং চিরায়ত বইগুলো কিন্তু সবাই কিনছে। হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এই ধরনের বইগুলো কিন্তু লেখকরা যারা প্রকাশ করেন, দর্শনার্থী কিন্তু এই ধরনের বই কিনে, চিরায়ত বইগুলো। এবং আমার কাছে বর্তমানে আজকে 23তম দিনে এই ছিল এই মুহূর্তে শেষ তথ্য। আমি এখন চলে যাব আমাদের আরেক সহকর্মী মেলার আরেক প্রান্তে আছেন উর্মির কাছে। উর্মি, অনেক ধন্যবাদ আপনাকে নীলিমা। আজকে মেলার 23তম দিনে আমরা আমাদের বইমেলার খবর এটুকুই জানালাম। আজকে 9টা পর্যন্ত মেলা চলবে এবং বাকি যে কটা দিন আছে সে কটা দিন মেলা জমে উঠবে, এই আশায় রয়েছেন পাঠক, লেখক এবং প্রকাশকেরা। আজ এ পর্যন্তই। আগামীকাল নিশ্চয়ই আবারও বইমেলার খবর জানাবো আমরা। ফিরে যাচ্ছি স্টুডিওতে।
উর্মি এবং নীলিমা দুজনকে ধন্যবাদ আপনাদেরকে। আইনজীবী ফোরামের প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। যে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল ছিলেন তাদেরও মতামত নিয়েছি, তারাও কিছু কিছু মতামত নিয়েছেন। তারপরে আমরা এটিকে 31 দফায় নিয়ে আসি। 27 থেকে অন্যান্য যে সকল আমাদের সাথে রাজনৈতিক দল ছিলেন আন্দোলনে, তাদের মতামতের ভিত্তিতে, তাদেরও কিছু সাজেশন ছিল, সেটার ভিত্তিতে আমরা 31 দফায় নিয়ে আসি। এখন এই 31 দফাটি আমরা প্রায় 2.5 বছর আগে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি, দেশের সামনে উপস্থাপন করেছি। যেই পয়েন্টটি দিয়ে আমি আপনাদের সামনে আমার বক্তব্য শুরু করেছি যে প্রত্যেকটি সেক্টর কি অবস্থা হয়েছে, সেটি কম বেশি চাক্ষুষ প্রমাণ আপনারা, সেটি বিভিন্নভাবে আপনারা সে বিষয়ে ধারণা আছে আপনাদের। উপস্থিতিবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের সমর্থনের উপরে ভিত্তি করে এর আগে কয়েকবার রাষ্ট্র পরিচালনা করেছে। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, হ্যাঁ আমরা অতীতে রাষ্ট্র পরিচালনা করেছি, হতে পারে ক্ষেত্র বিশেষে আমাদের কিছু কিছু ভুল হয়েছে, আমরা যেভাবে অনেক জিনিস করতে চেয়েছি হয়তো পারিনি বিভিন্ন সীমাবদ্ধতার কারণে, কিন্তু আমাদের একটি অভিজ্ঞতা আছে, এই দলের অভিজ্ঞতা আছে। এই দলে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আছেন যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। আমরা এই সব কিছুর আলোকে বিবেচনা করে আলোচনা করে 31 দফাটি আমরা উপস্থাপন করেছি। আমরা দেখেছি যে স্বৈরাচারের সময়, বিশেষ করে এটির প্রক্রিয়াটি শুরু হয়েছিল 111 গভর্নমেন্টের সময় থেকে, এবং পরবর্তীতে যে পলাতক স্বৈরাচার তাদের সময় এটি কন্টিনিউ করেছে। আমরা অর্থনীতির কথা বলি, আমরা কৃষির কথা বলি, আমরা শিল্পের কথা বলি, আমরা শিক্ষার কথা বলি, আমরা স্বাস্থ্যের কথা বলি, বিচার ব্যবস্থা তো অবশ্যই আছে, আমরা প্রশাসনের কথা বলি, সেটি সিভিল প্রশাসন হতে পারে, সেটি পুলিশ প্রশাসন হতে পারে, সেটি মিলিটারি প্রশাসন হতে পারে। আমরা যেই সেক্টরের কথা বলি না, কম বেশি প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে ফেলা হয়েছিল, ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। কেন নিয়ে যাওয়া হয়েছিল, কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল, এগুলো লম্বা স্টোরি, সেগুলোতে যাওয়ার প্রয়োজন নেই। যেই কথাটি আমি আপনাদের সামনে বলছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু রাষ্ট্র পরিচালনার একটি অভিজ্ঞতা এই দলের আছে, এই দলে সেই সকল ব্যক্তি আছেন যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন, দেখেছেন অভিজ্ঞতার আলোকে। আমরা দেখেছি যে আমরা যদি কতগুলো এখন পলিসি সিদ্ধান্ত গ্রহণ না করি তাহলে এই দেশকে ধ্বংস থেকে রক্ষা করা সম্ভব নয়।